আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স। আজকে আমি ইনকাম ট্যাক্সের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন কেন জমা দেব? আর ইনকাম ট্যাক্স জমা না দিলে আমাদের কি ক্ষতি রয়েছে? সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য জনগণকে ভয় দেখানো নয়, জনগণের কোনো ক্ষতি করা উদ্দেশ্য আমার এই ভিডিওটি নয়। জনগণকে কিভাবে করের দিকে উদ্বুদ্ধ করা যায় এবং বাংলাদেশের মধ্যে একটি করবান্ধব পরিবেশ কিভাবে তৈরি করা যায় সেটি আমার উদ্দেশ্য। এই ভিডিও দেখে যদি 10টি করদাতা যদি রিটার্ন সাবমিট করে, এর মধ্যে 5 জন যদি ট্যাক্স পরিশোধ করে, তবে আমার এই ভিডিওটি করা সার্থক হয়েছে বলে আমি মনে করব। আমরা অনেকেই এই বিষয়টি আমরা দেখেছি, রিটার্ন দাখিল না করিলে কি হয়। এটি আয়কর নির্দেশিকা মধ্যে প্রত্যেকটার মধ্যে এই কথাটি লেখা থাকে। এটি যদিও বা কয়েকটি লাইনের মধ্যে, তবে এর তাৎপর্য অনেক বেশি। এই বিষয়টি নিয়ে আমি কিছু ক্যালকুলেশন, কিছু ব্যাখ্যা করব। এখানে একটি বিষয় বলা প্রয়োজন। একটা জিনিস সবারই মাথায় রাখা দরকার যে আইন কখনো মানলে ক্ষতি হয় না। কমপ্লায়েন্স রিডিউসেস ইওর ফাইন্যান্সিয়াল লসেস। এই কথাটাই সবসময় মনে রাখবেন যে আপনি আইন মানলেন অথচ আপনার ক্ষতি হবে, এটি কখনই হতে পারে না। এজন্য আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি যে আমি যদি আয়কর রিটার্ন না দাখিল করি সেক্ষেত্রে আমার কি ক্ষতি হবে বা আমার কি জরিমানা হবে, আমার পর কি সুদ আরোপ হবে, এই বিষয়টি নিয়ে এখানে বলা হচ্ছে কোনো করদাতা আয়কর অধ্যাদেশের 75 ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা, 73 ধারা অনুযায়ী 50% অতিরিক্ত 50% অতিরিক্ত সরল সুদ এবং 73 এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ বা ডিলে ইন্টারেস্ট আরোপযোগ্য হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপকর কমিশনার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করিবেন, সেক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে অতিরিক্ত সরল সুদ এবং বিলম্ব সুদ আরোপিত হবে। এখানে কয়েকটি বিষয় যে 75 ধারা অনুযায়ী নির্ধারিত সময় বলতে এখানে ট্যাক্স ডে বা কর দিবসকে বোঝানো হয়েছে। আয়কর অধ্যাদেশের ধারা 2 তে নতুন ক্লোজ 62 এ অতে বলা হচ্ছে কোম্পানি ব্যতীত অন্যান্য শ্রেণীর করদাতার জন্য আয় বছর শেষ হওয়ার পরবর্তী 30 নভেম্বর হবে কর দিবস বা ট্যাক্স ডে। 30 নভেম্বর যদি সরকারি ছুটির দিন হয় তাহলে পরবর্তী কার্য দিবসটি কর দিবস হিসেবে বিবেচিত হবে। আমরা নির্ধারিত সময়টি কি বুঝতে পারলাম। এখানে 124 ধারা অনুযায়ী জরিমানা, এখানে পেনাল্টির কথা আছে এবং 73 ধারা অনুযায়ী এডিশনাল 50% সিম্পল ইন্টারেস্টের কথা বলা আছে এবং 73 এ অনুযায়ী ডিলে ইন্টারেস্টের কথা আরোপযোগ্য হবে। এছাড়াও একটি কন্ডিশন বলা হচ্ছে যে যদি টাইম পিটিশনের মাধ্যমে ডিসিটি কর্তৃক টাইম এনহ্যান্সমেন্ট করা হয়, সেক্ষেত্রে তার উপরে জরিমানা আরোপিত হবে না, কিন্তু তার উপরে অতিরিক্ত সরল সুদ এবং বিলম্ব সুদ দুটি আরোপিত হবে। এই বিষয়টি আমরা এখন ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। সর্বপ্রথম দেখি আমরা যে 73 এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ডিলে ইন্টারেস্ট ক্যালকুলেশন ফর লেট সাবমিশন অফ ইনকাম ট্যাক্স রিটার্ন। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন যদি লেটে করা হয় সেক্ষেত্রে ডিলে ইন্টারেস্ট কিভাবে হবে সেটি এখানে উপস্থাপন করতেছি। ধরে নিলাম একজন মহিলার ট্যাক্সেবল ইনকাম 7 লক্ষ টাকা এবং উনি তার ইনকাম ইয়ারে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা অগ্রিম কর পরিশোধ করেছেন 8,000 টাকা। ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, উনি উৎসে কর
উৎসে কর্তন করা হয়েছে ওনার ৬,০০০ টাকা। এই মিলে ওনার ১৪,০০০ টাকা তার ইনকাম ইয়ারের মধ্যে কেটে রাখা হয়েছে বা এটা পরিশোধ করা হয়েছে। এখন ওনার এই ৭ লক্ষ টাকার উপরে এখন ওনার ট্যাক্স এক্সিট অন টোটাল ইনকাম, তার এই ৭ লক্ষ টাকার উপরে কতটুকু ট্যাক্স আসবে এইখানে ছোট্ট করে একটু ক্যালকুলেশন করে দেওয়া আছে। যেহেতু উনি মহিলা, এজন্য ওনার ট্যাক্সেবলের স্ল্যাব হচ্ছে ৩ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি, কোনো ট্যাক্স আসবে না। পরবর্তী ১ লক্ষ টাকার উপরে ৫%, তাহলে ৩.৫ লাখ আর ১ লাখ ৪.৫ লাখ টাকা গেল, আর হচ্ছে ২.৫ লাখ, এই ২.৫ লাখ টাকার উপরে 10% ২৫,০০০, এই মিলে ওনার ট্যাক্স আসছে ৩০,০০০। তাহলে ওনার অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট ইয়ার ২০২০ এবং ২১ অনুযায়ী ওনার ট্যাক্স এক্সিট অন টোটাল ইনকাম আসছে হচ্ছে ৩০,০০০ টাকা। তো উনি ওই ইনকাম ইয়ারে পরিশোধ করেছেন ১৪,০০০ টাকা। এখন উনি টাইম পিটিশন করেছেন ডিসিটি বরাবর, এবং ডিসি তার ২ মাসের জন্য টাইম রিটার্ন সাবমিশনের টাইম এক্সটেনশন করেছেন। আর এখন উনি ২ মাসের মধ্যে, মানে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা পুরাটাই উনি সময় ছিল, উনি জানুয়ারি মাসের ১৫ তারিখে উনি রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন। এখন যদি উনি ওই সময়ের মধ্যে, ওই জানুয়ারি মাসের ১৫ তারিখে ওই সময়ে ওনার ৩০,০০০ থেকে ১৪,০০০ টাকা বিয়োগ করে বাকি টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করেন, তাহলে তার ডিলে ইন্টারেস্ট অথবা বিলম্ব সুদ হবে, ক্যালকুলেশন ১৬,০০০ ইন্টু মান্থলি 2% ইন্টারেস্ট ১ মাসের জন্য যেটা আসবে। এর সঙ্গে যেহেতু জানুয়ারির ১৫ তারিখ, এইখানে ১৫ দিন, তাহলে হচ্ছে পরবর্তী মাসের ১৬,০০০ ইন্টু 2% ডিভাইডেড, জানুয়ারি মাস যেহেতু ৩১ মাস, ৩১ দিয়ে ভাগ করে ১৫ দিয়ে গুণ করলে ওনার ডিলে ইন্টারেস্ট বের হচ্ছে। অতএব উনি পরিশোধ করেননি হচ্ছে ১৬,০০০ টাকা, ৩০,০০০ টাকা টোটাল, তার মধ্যে ১৪,০০০ টাকা পরিশোধ করেছিলেন। আর এই ১৬,০০০ টাকার এই কয়েকদিনে তার ডিলে ইন্টারেস্ট আসবে ৪৭৫ টাকা, যে ৭৩ ধারা অনুযায়ী ৫০% অতিরিক্ত সরল সুদ। এই বিষয়টি কিভাবে ক্যালকুলেশন হয়? 50% এডিশনাল সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন ফর লেট সাবমিশন অফ ইনকাম ট্যাক্স রিটার্ন। এটি সেম ঘটনাকে আমি নিয়ে এসেছি, রিপিট করছি। একজন মহিলার ৭ লক্ষ টাকা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম, এখান থেকে ওনার ট্যাক্স আসছে ৩০,০০০ টাকা, ট্যাক্স এক্সিট অন টোটাল ইনকাম ৩০,০০০ টাকা অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট ইয়ার ২০২০ এবং ২১ অনুযায়ী, এবং ওনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অগ্রিম আয়কর হচ্ছে ৮,০০০ টাকা, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স উৎসে কর্তন করা হয়েছিল ৬,০০০ টাকা, এই মিলে উনি ১৪,০০০ টাকা পরিশোধ করেছেন। এখন ওনার দেখতে হবে যে ৭৫% অফ ট্যাক্স এক্সিট অন টোটাল ইনকাম, যার ওনার যে ট্যাক্স আসছিল ৩০,০০০, এইটার যদি ৭৫% কত হয়? এটার ৭৫% আসে ২২,৫০০। এখন এই ২২,৫০০ এবং পরিশোধ যেটা করছেন উনি ওই ইনকাম ইয়ারে, এই দুটার পার্থক্য কত? ২২,৫০০ মাইনাস ১৪,০০০, এই ৮,৫০০, এই ৮,৫০০, এখন এইটার পরে আমার 50% এডিশনাল সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। উনি ডিসিটি বরাবর টাইম পিটিশন করেছিলেন রিটার্ন সাবমিশনের জন্য, এবং ডিসিটি ওনার 2 মান্থ রিটার্ন সাবমিশনের টাইম এনহ্যান্সমেন্ট করেছেন, এবং উনি ২ মাসের সময়ের মধ্যে উনি ১৫ই জানুয়ারিতে উনি রিটার্ন সাবমিট করতেছেন, এবং রিটার্ন সাবমিটের সময় ট্রেজারি চালানের মাধ্যমে উনি ১৬,০০০ টাকা ডিপোজিট করতেছেন। এখন তাহলে ওনার 50% এডিশনাল সিম্পল ইন্টারেস্ট কি হবে? এখানে একটি বিষয় একটু ইগনোর করে গেছি আমি। এইখানে বলা হয়, এইখানে ডিলে ইন্টারেস্ট সর্বোচ্চ ১ বছর পর্যন্ত ক্যালকুলেশন করা যাবে, আর এইখানে যে 50% এডিশনাল সিম্পল ইন্টারেস্ট, এখানে ২ বছর পর্যন্ত ক্যালকুলেশন করা যাবে। এখন ওনার সিম্পল ইন্টারেস্ট রেট ছিল অরিজিনালি
10%, এখানে 50% এনহ্যান্স হওয়ার পরে মানে 5% বেড়ে ওনার 15% হয়ে গেছে। আর উনি যদি 15ই জানুয়ারিতে রিটার্ন সাবমিট করেন, তো 30শে জুন থেকে 15 জানুয়ারি প্রায় 182 এবং জানুয়ারি মাসে মানে এখানে ডিসেম্বর পর্যন্ত 182 দিন, আর পরে 15 দিন যোগ করে 197 দিন। এইটার উপরে 15% সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটি হচ্ছে তার যেটুকু 75%-এর নিচে ডিপোজিট করা হয়েছিল 8,500, এই 8,500-কে 15% দিয়ে গুণ করলে 1 বছরের ইন্টারেস্ট পাওয়া যায়। 1 বছরেরকে 365 দিয়ে ভাগ করে 197 দিয়ে গুণ করলে আমার ওই 50% এডিশনাল সিম্পল ইন্টারেস্ট বের হয়ে যাবে, এখানে 668 টাকা। এটা আমার দুইটাই আমার লস হচ্ছে, এখানে 475 আর এখানে 688, এই দুটো আমার লস হচ্ছে। এখন আমরা দেখব 124 ধারা অনুযায়ী জরিমানা। এখানে বলা হচ্ছে পেনাল্টি ক্যালকুলেশন ফর ফেইলিওর টু সাবমিট ইনকাম ট্যাক্স রিটার্ন। যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল যদি আমরা জমা না করি, তো সেক্ষেত্রে আমার কি জরিমানা হবে সেই বিষয়টি এখানে একটি বলা বাহুল্য বিষয়। আপনার রিটার্ন সাবমিট করলেই যে ট্যাক্স দিতে হবে সেটি কখনো না। আপনার রিটার্নস ট্যাক্সেবল ইনকাম থাকলে আপনার ট্যাক্স আসবে, ট্যাক্স সহ আপনি রিটার্ন সাবমিট করবেন। আর যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনি রিটার্ন সাবমিট করা যদি আপনার জন্য ম্যান্ডেটরি হয়ে থাকে, শুধুমাত্র জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনার আর এই জরিমানা এই পেনাল্টি আর হবে না। এটি একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখার দরকার। এখানে পেনাল্টি ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে তার আগে আমরা দেখি 124-এর উপধারা 1-এ কি বলা হচ্ছে। 124 রিটার্ন ইত্যাদি দাখিলের ব্যর্থতায় জরিমানা। উপধারা 1-এ বলা হচ্ছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়া ধারা 75, 77, 89, 91 বা 93 এর প্রয়োজনে বা অধীনে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে উপকর কমিশনার ওই ব্যক্তির সর্বশেষ নির্ধারণী আয়ের জন্য আরোপিত করের 10% হারে, যা ন্যূনতম 1,000 টাকা হবে, জরিমানা করবেন এবং এরূপ পরিশোধে ব্যর্থতা চলতে থাকলে অনুরূপ প্রতিদিনের জন্য অতিরিক্ত আরও 50 টাকা হারে জরিমানা আরোপিত হবে। আরও এখানে দুটি কন্ডিশন রয়েছে। তো আমরা কি দেখলাম, এখানে নির্ধারিত আয়ের জন্য আরোপিত করে 10%। আমরা এই উদাহরণে দেখলাম যে এখানে ট্যাক্স আসছিল 30,000 টাকা, আমরা ওই উদাহরণটি এখানে নিয়ে আসছি 30,000 টাকা। এই 30,000 টাকার 10% 3,000 টাকা, এখানে নিট পেনাল্টি আসবে 3,000 টাকা। এটা যদি 5,000 টাকা হইতো, তো 5,000 টাকার 10% 500 টাকা, কিন্তু এখানে বলা হচ্ছে যে যা ন্যূনতম 1,000 টাকা হবে। এইটা যদি 1,000 টাকার নিচে হয় তো 1,000 টাকাই হবে, আর বেশি হলে বেশিটাই আসবে। আমরা এখানে ধরে নিলাম 30,000 টাকা। 30,000 টাকা, 30,000 টাকায় জরিমানা আসতেছে 3,000 টাকা। এবং পরবর্তী সেকেন্ড কন্ডিশন ছিল এরূপ পরিশোধে ব্যর্থতা চলতে থাকলে অনুরূপ প্রতিদিনের জন্য অতিরিক্ত আরও 50 টাকা হারে জরিমানা আরোপিত হবে। এখন যদি ওই ব্যক্তির 1 বছর 15 দিন হয়, মানে গত বছরে রিটার্ন সাবমিট করতে হয়তো উনি না করে পরবর্তী বছরের পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ারের 15ই জুন তারিখে যদি এই রিটার্নটি সাবমিট করে 1 বছর 15 দিন পরে, তার হচ্ছে 365 আর হচ্ছে 15 380 দিন, 50 টাকা করে তার জরিমানা আসবে 19,000। 19,000 আর 3,000 22,000 টাকা তার পেনাল্টি হবে, জরিমানা হবে। এখানে দুটো কন্ডিশনের মধ্যে একটি কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশনে বলা হচ্ছে কোনো নতুন ব্যক্তি করদাতা যিনি ইতিপূর্বে কখনো কর আরোপিত হন নাই, তার ক্ষেত্রে
ধারা 124-এর উপধারা 1 অনুযায়ী আরোপিত মোট জরিমানার পরিমাণ 5,000 টাকার বেশি হবে না। এখন যার কোনো ট্যাক্স আরোপিত হয় নাই, টোটাল ট্যাক্স এক্সিড অন, এখানে অন হবে, অন টোটাল ইনকাম, এখানে যদি 0 হয়, 0 হইলে 10%-এর এইখানে 1,000 টাকাই হবে, এবং এইখানে যদি ধরেন 90 দিন পরে উনি রিটার্নটি সাবমিট করতেছেন, সেক্ষেত্রে ওনার দুটা যোগ করলে আসছে হচ্ছে 1,000 আর 4,500 মিলে 5,500, কিন্তু ওনার 5,000-এর উপরে জরিমানা হবে না। এখানে বলতেছে এইটার পরিমাণ যদি 5,000-এর উপরে হয় তো 5,000-ই হবে, আদারওয়াইজ ছোট হলে ওই কম সংখ্যাটি হবে, কম অ্যামাউন্টই জরিমানা হবে। এখানে আমাদের জরিমানার পরিমাণ 5,000 টাকা হবে। শুধুমাত্র রিটার্ন সাবমিট করি নেই, রিটার্ন সাবমিট না করার কারণে আমার এই জরিমানা আসবে। আমার কোনো ট্যাক্স আসে নাই, শুধুমাত্র রিটার্ন সাবমিট না করার কারণে আমাকে 5,000 টাকা পেনাল্টি দিতে হবে। এবং সেকেন্ড কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে নিউ এসএসসির জন্য, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওল্ড এসএসসির জন্য, এবং যার উপরে কর আরোপিত হয়েছিল। সেকেন্ড কন্ডিশনে বলা হচ্ছে ইতিপূর্বে কর আরোপিত হয়েছে এমন কোনো পুরনো ব্যক্তি করদাতার ক্ষেত্রে এরূপ জরিমানার পরিমাণ সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের 50% বা 1,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি তা আরোপযোগ্য হবে। এখানে এই দুটি যে আমি কন্ডিশন বললাম, এটি ফাইন্যান্স অ্যাক্ট 2015-তে সংযোজিত নতুন প্রোভাইসো হিসেবে এর দুটি ক্লোজ সংযুক্ত হয়েছে, সেখান থেকে আমি বললাম। এইখানে বলা হচ্ছে যদি এটা 30,000-এর পরে 3,000 টাকা এবং 90 দিনের 4,500 টাকা, এই 7,500 টাকা। কিন্তু এখানে বলতেছে যে ট্যাক্সের নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের 50% অথবা 1,000 টাকা। এখানে নিরূপিত এই ট্যাক্সের 50% অথবা 1,000 টাকার মধ্যে যেটি বেশি সেটি এখানে আরোপিত হবে। এখানে আমার ট্যাক্স, এখানে পেনাল্টি আসছে 15,000 টাকা, অর্থাৎ 30,000 টাকার 50% 15,000 টাকা আমার পরে পেনাল্টি চার্জ করতে পারে। তো আমরা এইভাবে আমরা জরিমানার ক্যালকুলেশনটা দেখলাম, পেনাল্টির ক্যালকুলেশনটি দেখলাম। এই জন্য আমার সবার কাছে একটি অনুরোধ, আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে তবে আপনি ট্যাক্স পরিশোধ করে রিটার্ন সাবমিট করবেন। আর যদি আপনার ট্যাক্স না থাকে, যদি ট্যাক্স না আসে, তাহলে আপনি জিরো ট্যাক্সে রিটার্ন সাবমিট করবেন। তাহলে এই সমস্ত জরিমানা এবং বিলম্ব সুদ বা 50% এডিশনাল সিম্পল ইন্টারেস্ট, এটার থেকে আপনি মুক্ত হতে পারবেন। এক্ষেত্রে আমার একটি অনুরোধ, সবারই আমাদের এই স্লোগান হওয়া উচিত, সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর। সুখী স্বদেশ গড়তে ভাই, আয় করের বিকল্প নাই। আমাদের উদ্দেশ্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।